স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। মুক্তিযুদ্ধের চেতনা সৃজনে বড় অবদান রেখেছেন একাত্তরের শহীদ বুদ্ধিজীবীরা, আর তার হাত ধরেই আসে বাংলাদেশের স্বাধীনতা। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য অধ্যায়ে আছে দেশ। এসব নিয়ে আজকে আলোচনা 14 ডিসেম্বর। কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর এ.এস.এম মাকসুদ কামাল, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিবেন সমাজতাত্ত্বিক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। স্বাগত আপনাদের। অধ্যাপক আমেনা মহসিন, আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের বড় অংশই শিক্ষক। কেউ সাধারণ শিক্ষা, কেউ চিকিৎসা, কেউ প্রকৌশল বিদ্যার শিক্ষক ছিলেন। ভাষা আন্দোলন থেকে স্বাধিকারের মুক্তিযুদ্ধের প্রতিটি ধাপে ছাত্র ও রাজনীতিবিদদের মধ্যে এই শিক্ষকরা সংস্কৃতি ও জাতীয়তাবাদের চেতনা সঞ্চারে ভূমিকা রেখেছেন। এখনকার শিক্ষকদের অবদান আপনি সেই ক্ষেত্রে কিরকম দেখেন? আমাদের যদি আমি সংবিধানের 4টি মূলনীতি ধরেই বলি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই চেতনাটার প্রসারে আমাদের শিক্ষকরা কতটা ভূমিকা রাখছেন বা কি ভূমিকা রাখছেন? না, আমি তো মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে বেশ অগ্রণী ভূমিকা রাখছে, এবং আমি গর্বিত বোধ করি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের এক মানে অংশ। আপনি একটু লক্ষ্য করে দেখেন, যদিও অনেক কিছু বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান পড়ে গেছে, অনেক কিছু এগুলো নিয়ে কমেন্ট করা হয়, বাট আমাদেরকে তো এটাও মাথায় রাখতে হবে যে কত সীমিত রিসোর্সেস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এবং কতগুলো জিনিস ধরেন যে দিকটা আমি জানি আপনি কোন দিকে মানে ইয়ে করছেন, পয়েন্ট আউট করছেন, হয়তো রাজনীতির ব্যাপারটা নিয়ে প্রশ্নটা উঠছে, কিন্তু সেটার জন্য তো শিক্ষকদেরকে দায়ী করলে হবে না। এবং আমি যদি একেবারে যে আপনি প্রশ্নের সরাসরি আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কি ধরনের অবদান আছে, সেখানে আপনি দেখেন প্রত্যেকটা ইস্যুস নিয়ে, মানবাধিকার ইস্যুস নিয়ে শিক্ষকরা সোচ্চার থেকেছে। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতি করছেন, মানে রাজনীতির মধ্যে প্রত্যক্ষ ভূমিকা পালন করছেন, বিভক্তিতে প্রত্যক্ষ অবদান রাখছেন, তারপরেও কি আপনি বলবেন না? ওটাতে আমি আসবো খালেদ। আপনি যেহেতু অবদানের কথা বলেছেন, সেটা তো আমাকে বলতেই হবে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি লক্ষ্য করেন, আমরা 21শে ফেব্রুয়ারি পুরো অনুষ্ঠানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং সবাই মিলিতভাবে, সবার প্রচেষ্টায় এত বড় একটা জাতীয় মানে অনুষ্ঠান এটা উদযাপন করা হয়, যেটা পৃথিবীর কোনো দেশেই কিন্তু করা হয় না। তা আমরা যদি দেখি, মানব অধিকারের কথা বলেন, নারী অধিকারের কথা বলেন, এখন পর্যন্ত তো বেস্ট রিসার্চগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে বের হয়ে এসেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আছে, যেখানে আমরা এখন জেনোসাইড নিয়ে গবেষণা করছি। সো এইগুলো তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে অবদানগুলো আছে, এই সীমিত যে রিসোর্সেসগুলো আছে, তার মধ্যে দিয়ে আপনি একটুখানি দেখেন বেস্ট প্রোডাক্টসগুলো যারা বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তালিকায়, দেখেন যে কত অক্সফোর্ড কেমব্রিজে পিএইচডি আছে না, হার্ভার্ডের আছে না। তো এগুলো তো আমরা অস্বীকার করতে পারবো না, সেই অবদানগুলো। এবং দেশের প্রত্যেকটা ক্রান্তি লগ্নে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দাঁড়িয়েছে, তারা সোচ্চার থেকেছে, তারা আন্দোলন করেছে, এগুলো তো আমরা অস্বীকার করতে পারবো না। অস্বীকার করছি না, আমি বলছি যে দেশ ও জাতির বুদ্ধি, মনন, জাতীয়তা, সংস্কৃতির চেতনা, আমরা যেটা মুক্তিযুদ্ধের চেতনা বলি, সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের বিস্তারে, মূল্যবোধের একটা ইয়া তৈরিতে আমাদের শিক্ষকরা, বুদ্ধিজীবীরা কতটা অবদান রাখছেন? অবশ্যই অবদান রেখেছেন। এখানে দেখেন মত পার্থক্য থাকতেই পারে। আমার মনে হয় কি জানেন খালেদ, মিডিয়া এটাকে ওভারপ্লেও করে, এবং যে জিনিসটা দাঁড়াচ্ছে, আপনি মত পার্থক্য থাকবে, সিভিল সমাজ মানেই তো মত পার্থক্য থাকা। এখন আমি যদি ধরে নিই যে সিভিল সমাজে সবার একই মতামত থাকবে, তাহলে তো এখানে একটা ফেসিজম হয়ে যাবে, আর মানে ইটস নট। তাহলে সিভিল সমাজের ভূমিকাটা কোথায়? এখন যেই জায়গাটা আমাকে চিন্তা করতে হবে যে মূল জায়গাগুলোতে আমাদের মধ্যে বিভাজন আছে কিনা। আমার মনে হয় না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের স্বাধীনতার যে মূল চেতনা, সেখানে কোনো বিভাজন আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টি আপনি বলছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করছেন যে স্বাধীনতার মূল্যবোধ, চেতনা এবং যে গণতন্ত্র যে বিষয়গুলি আমরা বলি, সেগুলির বিস্তারে আসলে আমাদের এখনকার শিক্ষকরা কতটা অবদান রাখতে পারছেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমে আমি যে শহীদদের জন্য আপনি প্রথমে বলেছেন এই বাংলাদেশ,
তাদেরকে স্মরণ করি এবং তাদের বিধি আত্মার শান্তি কামনা করি। তখনও সেদিনও যাদেরকে হত্যা করা হয়েছে একই অভিযোগে তাদের বিরুদ্ধে ছিল, তারা রাজনৈতিক বিভক্তিতে আছে, তারা দেশের বিরুদ্ধে কাজ করে। এই অভিযোগ কিন্তু তখনও তাদের বিরুদ্ধে ছিল। এই বিশুদ্ধগড়ও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তখনও রাজনীতিতে জড়িয়ে পড়ছে। তারই ধারাবাহিকতায় আজকে যে কথাগুলো আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যেই বলি, আপনি যদি দেখেন কাদের কাছ থেকে সে অভিযোগগুলো আসছে, আমি আবারও বলবো সামরিক বেসামরিক আমলা থেকে শুরু করে যারা শিক্ষা প্রতিষ্ঠানকে ভয় পায় তাদের কাছ থেকে কিন্তু এই অভিযোগগুলো আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কিছুক্ষণ আগে আমেনা আপা যেটি বলেছেন, বিভক্তির ধরন, রাজনৈতিক মতভিন্নতা তো থাকবেই এবং একটি গণতান্ত্রিক সমাজের স্বরূপ হলো রাজনৈতিক মতভিন্নতা সেখানে আছে। সেই রাজনৈতিক মতভিন্নতার মধ্যে বিশ্ববিদ্যালয় চলছে কিনা সেটি আপনি দেখেন। আজকে কয়েকটি বছর বিশ্ববিদ্যালয় নিরবিচ্ছিন্নভাবে এটা চলছে। রাজনৈতিক মতভিন্নতা আছে, আমরা বিভিন্নভাবে নির্বাচনও করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক একটা ইনস্টিটিউশনের সবচেয়ে গণতান্ত্রিক চরিত্র যেটি বহন করে সেটি হলো সেখানে সুষ্ঠু নিরপেক্ষভাবে কোনো নির্বাচন হয় কিনা। সেটি যদি আপনি দেখেন, জাতীয় নির্বাচনগুলো আর বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো যদি আপনি তফাৎ করেন, সেখানে বিশ্ববিদ্যালয় একটা অনুকরণীয় দৃষ্টান্ত হবে। এই দৃষ্টিভঙ্গিতে আমরা যেটা বলবো সেটা হলো আপা কিছুক্ষণ আগে যেটা বলছেন যে 21শে ফেব্রুয়ারির কথা, সেখানে আমরা শিক্ষক সমিতি কিন্তু 21শে ফেব্রুয়ারি পরিচালনা করে, দেখভাল করে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান, এবং সেই শিক্ষক সমিতিতে সকল মতের, সকল চিন্তা চেতনার শিক্ষকরা থাকেন। কিন্তু ওই যে মূল চেতনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একমত, এবং সেই জন্যেই আমরা মনে করি যে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আপনারা হয়তো বা জানেন। জি, এই বিষয়ে সিদ্ধান্তটির বিষয়ে আমি একটু আমরা পরে কথা বলি। তবে মূল বিষয়টা হলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের কথা যদি আপনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো এখনো জাতির মত পথের ভিন্নতার মাঝেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখনো যে আদর্শকে ধারণ করে আছে, সেটি যদি আপনি অন্যান্য ইনস্টিটিউশনগুলোকে আপনি বিবেচনা করেন, তার থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই ইনস্টিটিউশনের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। আমরা যে এখনো এখানে কিন্তু আদর্শের লালন, আমরা যে মূল্যবোধের অবক্ষয়ের কথা শুনি, আমরা যে শুনি যে জাতিগতভাবে আমরা পিছিয়ে পড়ছি, চেতনার দিক থেকে আমাদের এমনি উন্নয়ন হচ্ছে কিন্তু মানবিক এবং মানসিক গুণাবলীগুলি উন্নয়ন হচ্ছে না, সেই দায় দায়িত্ব তাহলে কে নেবে? ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষকরা আমি সেটা বলছি, শিক্ষকরা দায়িত্ব অবশ্যই নিতে হবে এবং শিক্ষকরা দায়িত্ব নিচ্ছে। কিন্তু আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় দেখেন, আপনি আজকে রাষ্ট্রীয় যে অবক্ষয়, সেই অবক্ষয় থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় করে বিচ্ছিন্ন দ্বীপ নয়। আমাদের যে সন্তানেরা বিশ্ববিদ্যালয়ে আসে, পাশাপাশি আমরা যারা শিক্ষক বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমরা এটি আমরা স্বর্গ থেকে বিশ্ববিদ্যালয়ে চলে আসে নাই, আমরা কিন্তু এই সমাজের মধ্যে থেকে উঠে এসেছি। এবং এই সমাজকে যদি আপনি মুক্তিযুদ্ধ উত্তর যদি সমাজ ব্যবস্থাকে দেখেন, আপনি যদি সেখানে যদি আপনি ডিসেকশনটা করেন, আমার থেকে ভালো বলতে পারবে, সেখানে কিন্তু আমাদের সুদীর্ঘ সময় আমরা সামরিক শাসনের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করেছি। আবার গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছে, সেখানেও কিন্তু বিভিন্নভাবে আমরা সামরিক শাসক কিংবা আমলাদেরও কিন্তু ছোঁয়া আমরা সেখানে দেখেছি। আবার যদি আমরা রাজনীতির কথা বলি, আজকে রাজনীতিতে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমলা মিলেই প্রকৃত রাজনীতিবিদ কিন্তু রাজনীতি নেই। সে কারণে এইসবের প্রভাব কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর উপরে এসে পড়ে। সেসব রাজনীতিবিদরাও তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছেন। সেই সংখ্যা কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসা রাজনীতিবিদদের সংখ্যা, যারা একটি নির্দিষ্ট সময়ে সকল ত্যাগ তিতিক্ষার ঊর্ধ্বে থেকে জাতিকে নেতৃত্ব দিয়েছে, সেই সংখ্যা কিন্তু কমে এসেছে। আপনি যে সামরিক বেসামরিক আমলাদের কথা বলেছেন, তারাও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন অনেকেই। সামরিক বেসামরিক আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনি বলেছেন পড়াশোনা, সামরিক বাহিনীর এটা আলাদা বিষয়। সামরিক বাহিনীর অনেকেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আবার পাকিস্তান আমলে একটা সমাজের অবক্ষয়ের দায় দায়িত্ব তো শিক্ষকদের নিতেই হবে। মানে আমার পয়েন্ট কিছু আংশিক আমরা নেব, শিক্ষক আমরা যে নিব না এমনটি নয়, শিক্ষক হিসেবে আমরা নিচ্ছি। যে কথাটি আমি বললাম আংশিক, যে কথাটি সমাজের যে চরিত্র, টোটাল সমাজের চরিত্র, রাষ্ট্রের যে চরিত্র, রাষ্ট্র যে চরিত্রটি বহন করে। কিন্তু রাষ্ট্র তো শিক্ষকদেরকে ফলো করার কথা। শিক্ষকরা তো আসলে রাজনৈতিক বিভক্তিটা আপনি যেটাকে বলছিলেন যে সেটি একটি বিভক্তি, এটি সাধারণ গণতান্ত্রিক বিভক্তি, কিন্তু সেই বিভক্তিটি তো আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি, পদায়ন আর অনেক কিছুর উপরে নির্ভর করছে। প্রফেসর আনু মাহমুদ আমাদের সঙ্গে চলে আসছেন। আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে আসি। প্রফেসর আনু মাহমুদকে সবাই আমরা বলবো, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।
অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম, জানতে চাইছিলাম আমাদের শিক্ষকদের কাছে যে এখনকার মানুষের মানস তৈরিতে আসলে শিক্ষকরা কতটা ভূমিকা পালন করছেন, চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা তারা কতটা প্রভাব করতে পারছেন, এবং তারা কতটা আমরা যেটাকে বলি হচ্ছে লজিক্যাল থাকতে সাহায্য করছেন সমাজকে। প্রফেসর মাকসুদ কামাল বলছিলেন বিরতির আগে, আপনি বলছিলেন যে আপনি আপনার বক্তব্য শেষ করবেন। আমি নিয়োগ, পদায়ন এবং শিক্ষকদের বিভক্তি, রাজনৈতিক লেজুর ভিত্তির বিষয়টি তুলে এনেছিলাম। আপনি নিয়োগ পদায়নের কথা আপনি যেটি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে এখন যে আমাদের নিয়ম আছে, একটা সার্টেন স্ট্যান্ডার্ড ফিক্স করা আছে যে এই স্ট্যান্ডার্ডের নিচে হলে পরে ইন্টারভিউতে তাকে ডাকা যাবে না। নিয়োগের ক্ষেত্রে আবার একাডেমিক কমিটি ঠিক করে দেয় কাকে কাকে ডাকা যাবে, এটা ডিপার্টমেন্টের বিষয়। তারপর সেটা ভাইস চ্যান্সেলরের কাছে যায় বা প্রো ভাইস চ্যান্সেলরের কাছে যায়, তারা ক্রাইটেরিয়াগুলো দেখে তারপর ইন্টারভিউতে ডাকা হয়। এই ক্ষেত্রে আপনার যে এরর যে থাকবে না, দিস ইজ দ্য হিউম্যান এরর, এটা হিউম্যান এরর থাকতেই পারে। আমি শুধু প্রশ্নটিকে এরকম সংকুচিত করতে চাই যে ধরা যাক যে 3 জন আপনাদের এখানে পরীক্ষা দিতে এলো, 3 জনেরই সমান দক্ষতা রয়েছে, আপনারা একজন নিতে পারবেন, তাদের একজনকে কি এই জন্য বাদ দেওয়া হয় কিনা সে আসলে ঠিক সরকার দলের সমর্থক নয়? এরকম এক্সাম্পল আপনি খুব কমই খুঁজে পাবেন যে সরকার দলের সমর্থক নয় এই জন্য বাদ দেওয়া হয়েছে, 3 জনের সমান যোগ্যতা। এখানে তো ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউ হয়। তারপরেও আমি এই কথা আপনাকে বলবো না যে এখানে যে এই তদবির বা অন্যান্য বিষয় যে হয় না সেগুলো আমরা বলবো না। এইটি কিন্তু এই সমাজে চলেছে, এটা সবসময় হয়েছে। এটি যে এখন হচ্ছে এমনটি নয়। যাদেরকে নেওয়া হচ্ছে তারা ক্রাইটেরিয়াগুলো মিট করার পরে তারা তাদের ফলাফল ভালো, এবং এদেরকে আমরা 4 বছর পড়ানোর পরে আমরা সার্টেন স্ট্যান্ডার্ডে যখন নিয়ে আসি তখন কিন্তু এরা শিক্ষক হচ্ছে। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। প্রফেসর মাকসুদ কামাল এবং প্রফেসর আমেনা মহসিন দুইজনই কিন্তু বলছিলেন, প্রফেসর আমেনা মহসিন আপনি আসার আগে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো অনেক অবদান রয়েছে মানুষের মানুষ গঠনের ক্ষেত্রে, এবং মত ভিন্নতা থাকবে কিন্তু সেটি ঠিক রাজনৈতিক লেজুর বৃত্তি বা এরকম কোনো কিছু আসলে বলা যাবে না। প্রফেসর আনু মোহাম্মদ, আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? আমি শুধু যোগ করতে চাই, নৈতিকতা শেখাতে গিয়ে আসলে আমাদের শিক্ষকরা আমাদের মধ্যে কতটা এই সময় গত 20, 30, 35 বছরের বিবেচনায় কতটা সফল হয়েছেন? আমার মনে হয় যে আমরা যদি ধরেন, এটা তো আজকে 14ই ডিসেম্বর উপলক্ষে তো আলোচনাটা করছে, আমাদের যদি 60 দশকের অভিজ্ঞতাটা চিন্তা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ধরেন স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের লেখক শিক্ষক, তাদের অবদানের যে একটা বড় ধরনের ব্যাকগ্রাউন্ড ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে, তার অর্থ কিন্তু এটা নয় যে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কিংবা সংখ্যাগরিষ্ঠ শিক্ষক এই ধরনের চেতনা কিংবা আন্দোলনের সঙ্গে ছিলেন। সেই সময় এমন অনেক শিক্ষক ছিলেন যারা সেই সময়কার আইয়ুব খানের শাসন, মোনায়েম খানের শাসন, সেগুলোর সমর্থন করেছেন কিংবা নীরব থেকেছেন। আবার অন্যদিকে আবু মাহমুদের মতো শিক্ষক ছিলেন যিনি ধরেন এনএসএফ দ্বারা আক্রান্ত হয়েছেন তার স্বাধীন মত প্রকাশের জন্য। সুতরাং এই ধরনের বিভাজন সবসময়ই থাকে। তবে সেই সময়ে এই যে শিক্ষক লেখক শিল্পীদের হত্যা করলো আলবদর বাহিনী কিংবা পাকিস্তান আর্মির লোকজন, তারা তাদের একটা যে ধরনের সক্রিয়তা, স্বাধীনতার বোধ দিয়ে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে কিংবা 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, তার পেছনে তাদের অবদানটা বড় ছিল। এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে এই সময় তার অবস্থাটা কি? এই সময় যেটা আমি মনে করি যে এটা এককভাবে শিক্ষকরা, এককভাবে বুদ্ধিজীবীরাও করতে পারে না। আবার রাজনীতির অনেক কিছু নির্ধারিত হয় বিদ্যা চর্চা, শিক্ষা, জ্ঞানের জায়গা, সংস্কৃতি, সেখানে বুদ্ধিভিত্তিক সমাজ, যেটা বিদ্বৎ সমাজ, তাদের ভূমিকার উপরে। বর্তমানে তো এটা নিশ্চয়ই যে বিদ্বৎ সমাজের বুদ্ধিভিত্তিক চর্চা বলতে আমরা যা বুঝি তার একটা বড় অংশ বাণিজ্যের জায়গায় আটকে গেছে, টাকা পয়সা, ক্ষমতা, লোভ ইত্যাদি। এটা একটা আমরা দেখি যে সেই সময় রাজনীতি, ধরেন স্বাধীনতার রাজনীতি, জাতিগত নিপীড়ন বিরোধী রাজনীতি কিংবা সেই সময়কার সাম্যবাদের রাজনীতি, সবগুলো রাজনীতির পেছনে লেখক শিক্ষক গবেষকদের একটা বড় অবদান ছিল। কারণ তারা একটা, আপনি ধরেন টু ইকোনমি থিওরি যদি বলেন, সাম্প্রদায়িকতা বিরোধী চিন্তার চেতনার জায়গা বলেন, সেটা তৈরি হয়েছে। বর্তমানে এটা একটা বড় ধরনের ক্রাইসিসের জায়গা আছে বলে আমি মনে করি, এবং ক্রাইসিসের জায়গাটা অনেকখানি বিদ্বৎ সমাজের মধ্যে। এমন বিদ্বৎ সমাজ শুধুমাত্র তো বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয়ের বাইরে সাংস্কৃতিক নেতৃবৃন্দ, লেখক শিল্পী, এরা তো সব জায়গাতে। একটা যেটা হয়েছে এখন যে আগে রাজনীতি হয়তো কথা শুনছে বুদ্ধিজীবীদের কিংবা তাদের উপর নির্ভর করছে, কিন্তু এখন একটা বিদ্যুৎ সমাজের একটা বড় অংশ, সেটা ধরেন শত কমিটি হোক, সহস্র কমিটি হোক, তারা একটা বড় অংশ তারা অপেক্ষা করে যে ক্ষমতাবান যারা, তাদের সন্তুষ্টি কিভাবে হবে।
মানে তারা গাইড করার ক্ষেত্রে তাদের একটা আত্মসম্মানবোধের কিংবা ধরেন আত্মবিশ্বাসের কিংবা তাদের একটা মানসিক মস্তিষ্কের দৃঢ়তা, জ্ঞানের দৃঢ়তা, ওইরকম একটা জায়গা কিংবা ভিশন, সেটার মধ্যে একটা ধরেন যে চাহিদা এখন বর্তমান সমাজে আছে, তাগিদ আছে, সেইটার জায়গাটা অ্যাড্রেস করার মতো জায়গাটা যথেষ্ট সংকট আছে। এবং এইটা ধরেন 69-এর গণ অভ্যুত্থান যদি না হতো তাহলে কি সেই সময় লেখক শিক্ষকরা এই সাহস নিয়ে অগ্রসর হতে পারতেন? মানে রাজনীতির জায়গাটা যদি সেভাবে তৈরি না হতো, ধরুন কৃষকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, তাইলে কি এই সাহসটা লেখক শিল্পীদের মধ্যে থেকে এতটা আমরা দেখতে পেতাম? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তার মানে এটা একটা পারস্পরিক শক্তি সঞ্চয়ের ব্যাপার আছে, পারস্পরিক শক্তি যোগানের ব্যাপার আছে। রাজনীতির যে দূষণটা এবং সামগ্রিকভাবে আমাদের সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে যে ধরনের ধরেন ক্ষমতা, অর্থ, বিত্ত এগুলোর দ্বারা পরিচালিত হওয়ার মধ্যে যেভাবে শিকার হয়েছে সমাজের অন্যান্য অংশ, শিক্ষকরা তার থেকে মুক্ত থাকতে পারে না। শিক্ষকদের একটা বড় অংশ, বিদ্যুৎ সমাজের একটা বড় অংশ, বিদ্যা চর্চার একটা বড় অংশ, সমস্ত কিছু বাণিজ্যিকীকরণ হয়েছে অনেক ব্যাপক মাত্রায়। সেইটা একটা সমাজে, রাজনীতিতে একটা এমন একটা দুষ্ট চক্র তৈরি করেছে যে এই দুষ্ট চক্রটা ভাঙবে কে আপনি বলতে পারেন। আমি মনে করি যে এটা একটা ক্রাইসিসের একটা বড় ভরকেন্দ্র হচ্ছে বিদ্যুৎ সমাজের মধ্যেই। সেই জায়গাটায় ক্রাইসিসটা বোধহয় আমার নিজের বিবেচনায় যে ওই জায়গাটা থেকে যদি একটা ব্রেক থ্রু না হয়, ওইটা থেকে যদি একটা বড় ধরনের পরিবর্তন না আসে, এই বিদ্যুৎ সমাজের কোন জায়গায় স্যার আপনি নিজেকে দেখেন? আমি মনে করি, আমি তো নিজেকে বিবেচনা করি কিংবা ধরেন অন্তত অতটুকু জোর দিয়ে বলতে পারি যে ৭১-এ যারা শহীদ হয়েছিলেন যে বুদ্ধিজীবীরা, আমি তাদের নিজেদের উত্তরসূরি মনে করি। আমি মনে করি যে অনেকেই এই একটা অবস্থান থেকেই কাজ করছেন যে এই সময়ে যদি তারা বেঁচে থাকতেন তাহলে কি করতেন। বাংলাদেশে যত ধরেন সম্পদ লুণ্ঠন বলেন কিংবা পাচার বলেন কিংবা আধিপত্য বলেন কিংবা নিপীড়ন, বৈষম্যের বিরুদ্ধে মানুষের যে চিন্তা বা লড়াই আছে, তার সাথে যদি একজন লেখক, শিক্ষক, শিল্পী যদি না দাঁড়ান তাহলে তার নৈতিক অবস্থানটা কি হবে? এবং সেই অবস্থানে না দাঁড়িয়ে একজন তো বলতেও পারেন না যে আমি ৭১-এর যারা শহীদ বুদ্ধিজীবী তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনি বলছেন যে আপনি শ্রদ্ধা জানানোর অর্থ হচ্ছে সেই অবস্থানটা গ্রহণ করতে এবং সেটা অনুসরণ করা। প্রফেসর আমেনা মহসিন, আমি আপনাকে জানতে চাইবো যে স্যার যে কথা তুললেন, শত কমিটি বা সহস্র কমিটি, আমরা শিক্ষকদের মধ্যে যেরকম কমিটি দেখি যারা আসলে রাজনৈতিক দলের নির্দেশনা বা রাজনৈতিক দলের মতো করে কথা বলেন, নিজেরা রাজনৈতিক দলকে আলো দেখানোর মধ্যে, সেটি আসলে আপনি কিভাবে বিবেচনা করবেন? আপনি প্রথমে একটা কথা বলছিলেন যে আমি বলেছি লেজুর বৃত্তি, অ্যাকচুয়ালি দেখেন করছে না, আমি কিন্তু ওই কথাটা বলিনি। মানে সেটা ইমপ্লিকেশনসও সে ধরনের আমার ছিল না, আমি সেভাবে ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করিনি। আমার কাছে মনে হয় লেজুর বৃত্তি একটা খুব স্ট্রং ওয়ার্ড এবং ভ্যালু ল্যাডেন ওয়ার্ড, সেই জন্য আমি এই ধরনের শব্দ ব্যবহার করি না। বাট আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এটা এই জিনিসটাকে অবশ্যই আমি সমর্থন করি না। এবং যে জায়গাটা আনু ভাই যে কথাটা বলছিলেন যে উনি উনাকে কোন অবস্থানে দেখতে চান, আপনি যদি বরঞ্চ আমাকে প্রশ্ন করেন যে আমি আমার নিজেকে কোন অবস্থানে দেখি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, হ্যাঁ, সেখানে আমি তো মনে করি যে মানে আমি যেহেতু কোনো মানে রাজনৈতিক দলের মানে দুটোর মধ্যে থেকেই আমি দুটোকেই সমানভাবেই ক্রিটিক করছি। এখন একটা প্রবলেম হয়ে গেছে কি, আমাদের দেশে একটা এমন অবস্থা দাঁড়িয়ে গেছে যে আপনি যদি আমার সাথে না, আপনি অন্যের সাথে। কিন্তু এই অবস্থানের মধ্যে আমাদের শিক্ষক সমাজ শুধু না, পুরো আমার মনে হয় নাগরিক সমাজ একটা খুব বিপদে পড়ে গেছে, যেখানে আপনাকে লেবলিং, বিভিন্ন ধরনের লেবলিং এর মুখোমুখি হচ্ছে। তা আমি মনে করি যে আমি আনু ভাইয়ের মতো হয়তো অ্যাক্টিভিজম যেভাবে আনু ভাই করেন সেভাবে করি না, বাট অ্যাক্টিভিজমে তো বিভিন্ন ব্যাখ্যা আছে। আমি আমার লেখালেখির মধ্যে, আমার গবেষণার মধ্যে দিয়ে আমি সেভাবেই জিনিসগুলোকে উপস্থাপন করতে চাই। প্রশ্নটা আরেকটু অন্যভাবে করি যে আজকে 14 ডিসেম্বর 1971 সালে এই দিনে যারা শহীদ হয়েছিলেন তাদের সেই যে চেতনা বা মূল্যবোধের উত্তরাধিকার তো অবশ্যই আপনি লালন করেন, সেইটিতেও মানে সেই ব্যাপারে তো আপনার কোনো না, অবশ্যই। এবং সেইখানেই তো সেইটাই আমি বলছি যে ধরেন সেইটাকে আমরা বিভিন্নভাবে লালন করি, তাই না? এখন ধরেন আমি কেউ মানে এটাকে আমি করতে পারি যে আমি সাম্যবাদ, যেটা
ন্যায় বিচার, মানবাধিকার, নারীর অধিকার এবং মুক্তিযুদ্ধ, মানে যে ধরেন একটা আমরা বলতে পারি যে কোনটা লিবারেল, কোনটা লিবারেটিং, এই সমস্ত মূল্যবোধগুলোকে নিয়েই তো আমি আমার ছাত্রদের সামনে দাঁড়াবো। আমি যখন লেখালেখি করব বা আমি আমার ক্লাসে দাঁড়াবো, আমি তো এই মূল্যবোধগুলোকে নিয়েই দাঁড়াবো। সেই আদর্শটা তো আমাদের মুক্তিযুদ্ধের, সেটাই তো চেতনা ছিল। গণতন্ত্র তো আমাদের একটা মূল চেতনা ছিল। সো আমি তো চেতনা আছে এখনো, মানে সংবিধানে আছে আর কি, মানে না সেটা আছে। আপনি যেহেতু আমাকে ৭১-এর কথা বলছেন, অবশ্যই সেই চেতনা তো আমাদের মধ্যে আমরা ধারণ করি, এবং সেই চেতনা, এবং বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে কিন্তু মত পার্থক্য থাকবে। I have the right to dissent, I have the right to say no. যদি ঢাকা বিশ্ববিদ্যালয় 1948-এ নো না বলতো জিন্নাহকে, তাহলে তো ভাষা আন্দোলন হতো না। সো সেটাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ডিসেন্টিং ভয়েসগুলোকে আজকে সামহাও আমাদের রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, আমরা সেটাকে একটা ভিন্ন লেবেল দিয়ে দিই। তো ডিসেন্টিং ভয়েসটা কোন দিকে যাচ্ছে সেটাকে আমাকে মূল্যায়ন করতে হবে। প্রফেসর মাকসুদ কামাল এই প্রশ্নে কি বলবেন? আমি এখন দেখি যে শিক্ষকদের রাজনীতি বেশিরভাগ সময় একমত হওয়ার রাজনীতি, তারা কোনো না কোনো পক্ষে একমত হন। ভিন্ন মতকে নিয়ে সেটা একটা সিনথেসিস করা বা একটা মতকে সমালোচনা করাটা খুব বেশি দেখি না। আপনি কি এটার সাথে একমত কিনা স্যার? মোহাম্মদ স্যার কিন্তু ওনার যে বক্তব্য দিয়েছেন তাতে করে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটটা উনি কিন্তু বলেছেন, কোন আর্থসামাজিক প্রেক্ষাপট এবং কোন সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি। এবং উনি এ কথাটিও বলেছেন যে শিক্ষার যে বাণিজ্যকরণ, সেই শিক্ষার বাণিজ্যকরণের মধ্যে দিয়ে চেতনার কিন্তু বহুলাংশে অবসান হয়েছে। আপনি যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেখেন তাহলে, বা যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দেখেন, কিছু কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়, আমি সবগুলো কথা আমি বলতে পারবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকম চিটাগাংয়ের কথা আপনি বলতে পারেন, এরকম বিশ্ববিদ্যালয়গুলোকে দেখেন। আবার যদি অন্য বিশ্ববিদ্যালয়গুলো, যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, তাহলে দুরকম চিত্র আপনি খুঁজে পাবেন। এক জায়গায় পাবেন যে চেতনার ক্ষেত্রে এখনও এই বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো বললাম, চেতনার ক্ষেত্রে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো এখনও কিন্তু অনেক প্রতিবাদী। আপনি যদি বলেছেন যে ভিন্নমত পোষণ করা, এখনও এখানে ভিন্নমত পোষণ করার মানুষ আছে, সংখ্যায় কম বা বেশি সে কথাটি আপনি হয়তো বা বলতে পারেন যে সংখ্যায় কতজন আছে। আবার একই দলের মধ্যে অবস্থান করেও সেখানেও কিন্তু ভিন্নমত পোষণ করার মানুষ এই বিশ্ববিদ্যালয়গুলো এখানে আছে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের পক্ষ থেকে বা সরকারের যে তোষণ নীতি, আমার যেটা মনে হয় যে আপনি বোঝাতে চাচ্ছেন, সেটি কতটুকু বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, সেটি যে নাই সেটি আমরা বলবো না। তারপরেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এখনো যেটি আছে, যে সরকারের চিন্তাকে বহন করে। আমরা দেখেছি যে গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ের যারা সর্বোচ্চ পদে উপাচার্য বা সহ উপাচার্য বলি বা রেজিস্ট্রার পদে, গুরুত্বপূর্ণ পদে যারা নিয়োগ পেয়েছেন, তাদের বেশিরভাগই কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমমনা রাজনীতির সাথে সরাসরিভাবে সম্পৃক্ত থেকেছেন, নানা রকম ভাবে নানা ধরনের বক্তৃতা দিয়েছেন। তো এইটি কি এক ধরনের মেসেজ দেয় না যে আসলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য আপনার দরকার যে আপনার রাজনীতিবিদ হওয়া, রাজনীতি সংশ্লিষ্ট হওয়া, পণ্ডিত হওয়া নয়? এটি কি এক ধরনের মেসেজ দেয় না? না, এখন পণ্ডিত ব্যক্তিদের মধ্যে থেকে যে সরকারের মনোভাব বা সরকারের ধ্যান ধারণা পোষণ করেন, এর মধ্যে থেকে যারা রিলেটিভলি পণ্ডিত ব্যক্তি আছেন তাদেরকে কিন্তু সরকার বসানোর চেষ্টা করেন। এই কথাটা যদি আপনি বলেন, তাহলে যে 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি তো সেই তখনকার পাকিস্তানি সরকারের মনোভাবাসম্পন্ন ছিল। এই চরিত্রটি আমাদের দেশে বা আমাদের এই অঞ্চলে কিন্তু অনেক আগ থেকে বহন করে নিয়ে আসছে। তার এই ধারাবাহিকতা আমাদের এখনো চলছে, এবং যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা বাংলাদেশ হলামই যে এই ধারাবাহিকতা থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তি পেলাম না কেন? বহুলাংশে আমরা মুক্তি পাইনি, শুধু এই এক ক্ষেত্রে নয়। সেটি আমাকে প্রথমেই বলেছি যে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্যে দিয়ে সুদীর্ঘ সময় আমাদের এখানে কিন্তু সামরিক শাসকরা ক্ষমতায় ছিল, এবং পাকিস্তানি সময়ে যে আমলাতান্ত্রিক যে ধ্যান ধারণা ছিল, সে আমলাতান্ত্রিক ধ্যান ধারণা থেকে অধ্যাপদ্যি পর্যন্ত, সেটা সামরিক আমলাতন্ত্রের কথাই বলি, আমরা বের হয়ে আসতে পারিনি, চেষ্টাও করিনি আমরা বের হয়ে আসার। প্রফেসর এস এম মাকসুদ কামাল, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন প্রফেসর আনম মোহাম্মদ আপনার কাছে ফিরবো, তখন আপনার কাছে জানতে চাইবো যে বুদ্ধিজীবীরা মানে শিক্ষকেরা আসলে সমাজের মর্যাদার কোন আসনে আসীন হবেন, সেটি নিয়ে আমরা একটা বড় তর্ক দেখেছি গত
এই তর্কটির কোন জায়গায় আপনি আপনাকে দেখেন? পাশাপাশি আপনাকে আরেকটি কথা বলে রাখি যে এই স্বাধীনতা বিজয়ের 44 বছর উদযাপন করবো আমরা আজ পেরোলে কাল, আমরা আশার কথাও কিছু আপনাদের কাছে শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। 44 বছর উদযাপন করবো আমরা আজ পেরোলে কাল, আমরা আশার কথাও কিছু আপনাদের কাছে শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশের প্রফেসর আনু মোহাম্মদ। আমি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে কোনো আশার কথা আপনার কাছে শুনতে পারবো কিনা, আর শিক্ষকদের মানে দেশের কোন মর্যাদার ইয়ে নিয়ে আসলে তর্ক মানে কথা হচ্ছিল না। মর্যাদার ব্যাপারটা তো একটা হচ্ছে অফিসিয়াল বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ব্যাপার, সেগুলো নিয়ে যে মাকসুদ কামাল সাহেব যে শিক্ষক আন্দোলনের নেতৃত্বে ছিলেন, সেখানে মর্যাদা, প্রোটোকল কি হবে ইত্যাদি এই সমস্ত নানান কিছু আছে। তো সেইটা তো আরেকটা ব্যাপার। আরেকটা হচ্ছে সমাজের মধ্যে কি মর্যাদা হবে। সমাজের মধ্যে মর্যাদা তো জোর জবরদস্তি করে হবে না, ওইটা মর্যাদাটা তো তৈরি করতে হবে এবং সেটা কাজের মধ্যে দিয়ে হবে, কথার মধ্যে দিয়ে হবে। এখন কিন্তু সাধারণভাবে বাংলাদেশের মানুষ, সাধারণভাবে শিক্ষক যারা এই ধরনের কাজের মধ্যে থাকেন তাদেরকে একটা মর্যাদা দেন, সম্মান দেন। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে শিক্ষকদের ভূমিকা সমাজের জন্য যে ধরনের দায় নিয়ে কাজ করা উচিত, সেই ধরনের কাজের মধ্যে যথেষ্ট ঘাটতি থাকা সত্ত্বেও যথেষ্ট সম্মান সমাজ দিয়ে থাকে। এখন এই ক্ষেত্রে ধরেন এই যে শিক্ষক, বুদ্ধিজীবী, লেখকদের ভূমিকা সম্পর্কে আপনি যেটা বললেন, সেই ভূমিকার মধ্যে যে দোটানা ভাব আছে কিংবা ধরেন নানা রকম দৈন্য দশা আছে কিংবা অনেক রকম আপোষকামিতা আছে, সেইটার একটা খুব মাঝে মধ্যে খুব প্রকট আকারে মানুষের কাছে চোখে পড়ে। কারণ মানুষ চায় যে এই লোকেরা কিছু কথা বলুক, এই লোকেরা কিছু ভূমিকা গ্রহণ করুক, এই লোকেরা অন্যায়ের একটা প্রতিবাদ করুক। সেটা যখন পায় না তখন মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়। কারণ যদি লেখক, শিল্পী, বুদ্ধিজীবীরা এই কথাটা যদি না বলে, এটা সমাজের বা পৃথিবীর সকল দেশেই তাদেরই একটা ভূমিকাটাই একটা ধরেন পথ প্রদর্শকের ভূমিকা পালন করে। তো সেইখানে একটা ধরেন বড় ধরনের ঘাটতি, সংকট এখন আছে এবং এটার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এটা ধরেন সামগ্রিকভাবে মধ্যবিত্তের যে ধরনটা আমাদের এখানে, মধ্যবিত্তের মধ্যে একটা অংশ সুবিধাভোগী, বর্তমান যে ধরনের অর্থনীতি চলছে সেই সুবিধা আবার অনেকে পাচ্ছে না, অনেকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষায় আছে। সেই যে সামগ্রিক চিত্রটা, ওই চিত্রের মধ্যে এই ধরনের লোকেরাও আছে যারা শিক্ষক, লেখক, বুদ্ধিজীবী। এখন ধরেন বহু ধরনের অপশন তৈরি হয়েছে, বহু ধরনের অপরচুনিটি তৈরি হয়েছে। এনজিও আছে, বিভিন্ন ধরনের ঋণ তহবিল আছে, রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচি আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি স্বাস্থ্য ক্লিনিক ইত্যাদি নানান রকম অনেক ধরনের ইনকামের অনেক ধরনের জায়গা আছে। তো সেই ধরনের আগ্রহ, সেই ধরনের টানা পর্যন্ত ধরেন এই শিক্ষকদের মধ্যেও স্বাভাবিকভাবে আছে, শিক্ষক বুদ্ধিজীবীদের মধ্যেও আছে। তো সেইটার থাকা সত্ত্বেও এইটাকে অতিক্রম করার মতো জায়গায় কে যেতে পারবে, কত দূর যেতে পারবে বা কতটা অংশ যেতে পারবে, এটার উপর অনেকখানি নির্ভর করে। এখন ধরেন আমি একটা উদাহরণ দিতে পারি যে আমার মনে আছে যে যখন বড় একটা আন্দোলন হয়েছিল ফুলবাড়িতে, তখন তৎকালীন 4 দলীয় জোট সরকারের সময়, সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি করে ওই সমস্ত জায়গায় আন্দোলনের মধ্যে যায় এবং তার কি করে থাকে, চাকরি থাকে কি করে। তখন তার উত্তর, আমার একটা উত্তর ছিল। উত্তরটা হচ্ছে যেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারের টাকা দিয়ে চলে না, এটা জনগণের টাকা দিয়ে চলে। তো জনগণের টাকায় উপরে যারা নির্ভর করি আমরা, আমাদের দায় হচ্ছে জনগণের কাছে এবং জনগণের স্বার্থ বিরোধী কোনো কিছু যদি হয় তার বিরুদ্ধে দাঁড়ানোটাই আমাদের নৈতিক দায়িত্ব। জনগণের স্বার্থ দেখা, সর্বজনের স্বার্থ দেখাটাই আমাদের নৈতিক দায়িত্ব এবং সেই দায়িত্ব আমরা ক্লাসরুমে পালন করতে হবে, সেটা আমাদের লেখালেখি, গবেষণার মধ্যে পালন করতে হবে। সেটা যদি কাজ না হয়, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে যদি কাজ না হয়, দরকার পড়লে জনগণের সাথে রাস্তা তো দাঁড়াতে হবে। স্যার যুক্তির একটু ফ্যালাসি মনে হয় না স্যার? মানে আপনি বলছেন যে এটা জনগণের টাকায় চলে, কিন্তু সরকার তো আসলে জনগণের প্রতিনিধিত্ব করে, সরকারই তো আসলে জনগণ। আমরা তো রাষ্ট্রের মালিক না, আমরা তো রাষ্ট্রের মালিক, সরকার হচ্ছে রাষ্ট্রের মালিক, সরকার বা হচ্ছে আমাদের প্রতিনিধি। হ্যাঁ, আমাদের পাহারাদার, মানে সে তো তত্ত্বাবধায়ক হিসেবে তাকে একটা দায়িত্ব দেওয়া, আমাদের প্রতিনিধি, সরকারকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি এটা আমার টাকা দিচ্ছি, আপনি কাজটা করেন। এখন সেই টাকা দিয়ে তার পুলিশ যদি, সরকারের পুলিশ যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে, জনগণের বিরুদ্ধে ভূমিকা পালন করে,
সরকার জনগণের টাকা দিয়ে সামরিক বাহিনী যদি বিরুদ্ধে ভূমিকা পালন করে, মন্ত্রীরা যদি বিরুদ্ধে ভূমিকা পালন করে, জনগণের রাইট আছে তার বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু সেই সিদ্ধান্ত তো নিবে জনগণের প্রতিনিধিরাই। হ্যাঁ, আপনার না, আপনার কাছে তো জনগণের প্রতিনিধি মানে কি? যেমন ধরেন বিদ্যুৎ সমাজে যারা কাজ করে, জি, তারা জনগণের প্রতিনিধিত্ব করছেন নাকি জনশত্রুদের প্রতিনিধিত্ব করছেন, সেটা তার ভূমিকা দ্বারাই প্রকাশিত হবে। এবং তার তত্ত্ব, তার যুক্তি, তার বিশ্লেষণ, তার সৃজনশীলতা, এগুলো দিয়েই প্রকাশিত। আমার মনে হয় যে প্রফেসর আনিস মোহাম্মদ খুবই একটি ইন্টারেস্টিং জায়গায় এসেছেন, এবং কিছু জায়গায় প্রফেসর আমেনা মহসিনও মাথা নাড়ছিলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরি, এই বিষয়ে আপনাদের দুজনের মতামত একটু আমরা শুনি। আজকের বাংলা ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর আমেনা মহসিন, আপনি প্রফেসর আনু মোহাম্মদকে শুনছিলেন এবং আশার কথাও শুনছিলেন। আপনি যদি আপনার মতামতটি বলেন। আশার কথা বলবো, আশার কথা বলবো, প্রফেসর আনু মোহাম্মদ এর আগে যে বক্তব্যটি দিয়েছেন শিক্ষকদের সহ অন্যদের সম্পর্কে, যেটি বিদ্যুৎ সমাজ বা ইন্টেলিজেন্সিয়ার সম্পর্কে যেটি বলেছেন, না উনি যেটা বলছিলেন, দেখেন আপনি যে প্রশ্নটা করছেন ৭১ শিক্ষকদের সহ অন্যদের সম্পর্কে, যেটি বিদ্যুৎ সমাজ বা ইন্টেলিজেন্সিয়ার সম্পর্কে যেটি বলেছেন, না উনি যেটা বলছিলেন, দেখেন আপনি যে প্রশ্নটা করছেন ৭১-এর চেতনাকে ধরে, সেখানে আমাকে মাথায় রাখতে হবে খালেদ, তখন আমার সামনে একটা আদর্শ ছিল, একটা চেতনা ছিল। আমি একটা মুক্তিযুদ্ধের জন্য একটা আন্দোলনে ছিলাম। সেটা যুদ্ধ মানেই শুধু অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ না, আমরা বিভিন্নভাবে বিভিন্ন যে তার অবস্থান থেকে যুদ্ধ করেছে। কিন্তু এখন আমার সামনে দেখেন, আমাদের রাজনীতিবিদরা তখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য একটা স্বপ্ন দেখাতে পেরেছিল। কিন্তু আনু ভাই যেটা বলার চেষ্টা করছিলেন, এখন তো সেই স্বপ্ন আমরা দেখছি না। আমি কোন আদর্শ নিয়ে দাঁড়াবো এখন, মানে কোন আদর্শ পেছনে আমি যাব? আদর্শের অভাবেই তো আজকে বাংলাদেশের। প্রফেসর আনু মোহাম্মদের ওই বক্তব্যটার দিকে আপনি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম। প্রফেসর আনু মোহাম্মদ যখন বলছিলেন যে ফুলবাড়িতে তারা সরকারি একটি উদ্যোগের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, সেটি নেতৃত্ব দিচ্ছিলেন একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বা অন্যতম নেতৃত্ব দিচ্ছিলেন যিনি পাবলিক। আপনি এই অ্যাক্টিভিজমের সাথে আপনি একাত্মতা প্রদর্শন করেন কিনা? ফর্ম যেরকমই হোক আপনি লেখালেখি করতে পারেন বা সেটার সাথে, এবং আপনি মনে করেন কিনা যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এটি একটি দায়িত্বের মধ্যেও পড়ে? অবশ্যই এটি দায়িত্বের মধ্যে আছে, এবং আমি সেই জায়গাটায় বলবো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে সমস্ত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে থাকে, সেটা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আছে কিংবা স্কুল কলেজে যেনারা পড়ান, আমি জানি না কতটুকু সেই চ্যালেঞ্জ তারা ফেস করে। আমি অন্তত আমার বিভাগে এই ধরনের চ্যালেঞ্জ প্রতিনিয়ত ফেস করছি, কারণ এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আপনি দেখেন সমাজে বিভিন্ন স্তর এবং বিভিন্ন অঞ্চল থেকে এখানে ছাত্ররা আসছে। আপনি যে প্রশ্নটা প্রথম দিকে করেছিলেন যে তাদের যে ধরেন থিঙ্কিং প্যাটার্নে আমরা কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারি, এবং খালেদ আপনি ক্লাসরুমে না ঢুকলে আপনি কল্পনা করতে পারেন না যে আমাদের মতো মানে সাবজেক্টসগুলোতে কি ধরনের প্রশ্নগুলো আসে এবং আমরা কিভাবে সেগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হয় জিনিসগুলো। এবং আনু ভাই যেটা বলছিলেন যে আমি তো সরকারের টাকা তো নিচ্ছি না, এটা তো জনগণের টাকা, এবং সরকার কিন্তু টাকা বলে আসলে কিছু নাই, সরকারের কোনো টাকা নাই, সরকার বরং আমাদের টাকাও নেয় না, এবং আমাদের টাকা নেয় না। আপনি দেখেন ট্যাক্স পেয়ার্স বাংলাদেশে কিন্তু খুবই কম, এখানে সাধারণ কৃষকদের টাকাটাই বেশি আসে, এবং সেখানে তাদের ধরেন স্বার্থর এগেইনস্টে যদি কিছু যায় সেটা মানে সংরক্ষণ করার দায়িত্ব তো আমাদের। আমি আশা কথা একটু আসি যে প্রফেসর মাকসুদ কামালকে আমি একটু জানতে চাইবো যে সর্বশেষ বেতন ভাতা মর্যাদার বৃদ্ধি প্রসঙ্গ ছাড়া সরকারের বিরুদ্ধে যায় বা সরকারের সমালোচনা হয় এরকম কোনো আন্দোলনে, এরকম কোনো বিষয়ে আপনারা অংশগ্রহণ করেছেন কিনা? প্রফেসর মাকসুদ কামাল অংশগ্রহণ করেছেন কিনা? সেরকম কোনো প্রেক্ষাপট আমাদের সামনে ছিল? সুন্দরবন রক্ষার আন্দোলন ছিল, বিদ্যুৎ গ্যাস দাম বাড়ানোর জন্য ছিল, নানা ধরনের প্রেক্ষাপট ছিল। আমি আপনার কোনটি মানে আপনি বাংলাদেশে আন্দোলন করার মতো কোনো বিষয় বা সরকারের সাথে দ্বিমত করার মতো কোনো বিষয় কি পান
মানে না, ও যেটা বলেছেন যে সুন্দরবন রক্ষার আন্দোলন বা সরকারের সাথে দ্বিমত পোষণ করার, কোনো কিছু ছিল কিনা? সরকারের সাথে মত পোষণ করার এবং দ্বিমত পোষণ করার এটি প্রতিদিনই হচ্ছে আমাদের এখানে। কোনোটাতে আমরা হস্তক্ষেপ করার সুযোগ পাই, কোনোটাতে আমরা হস্তক্ষেপ করার সুযোগ পাই না। আপনি সেটাকে বা দায়িত্ব করি মনে না। করেন কিনা যে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাহিরে এই দুটো জায়গায় কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিদিনই কন্ট্রিবিউশন করে যাচ্ছে। এটি শুধু বাংলাদেশের চিত্র নয়, পৃথিবীর যে দেশে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাবেন সে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা নৈতিক দায়িত্বের অংশই হলো যে সেই দায়িত্বটি আপনি পালন করছেন কিনা, যেখানে সুযোগ হয় সেখানে করি। মানে ওই সুযোগটি আপনি নিচ্ছেন কিনা? আপনি কিছুক্ষণ আগে যেটি বলেছেন, যে মানে যখন আমি- মর্যাদার বিষয়টা এসছে তখনই আমরা নিয়েছি এবং যেটি আমরা নিয়েছি সেটি আমরা শেষ করবো ইনশাআল্লাহ। মানে আর বেতন স্যার- ভাতা মর্যাদার বেতন ভাতা মর্যাদার বিষয়টি, আর স্যার যেটা বলছেন, আনু মোহাম্মদ স্যার যেটি বলছেন, এগুলোর সাথেও আমাদের অনেকাংশে, যেহেতু আমিও পরিবেশের একজন লোক, আমি ডিন আর্টস এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, জি। এগুলোর সাথে আমরা বহুলাংশে আমরা একমত করি। এই পরিবেশকে যদি আমি রক্ষা না করি আমরা অস্তিত্বেই বিপন্ন হয়ে যাব। কারণ পরিবেশ আমাদেরকে পরিবেশ রক্ষা করবে না। স্যার, আমরা যদি খুব সংক্ষেপে আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে আশার কোন বিষয়টি আপনি দেখেন শিক্ষক এবং যে সমাজে নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে? শিক্ষকদের বিষয়ে বলছেন জি, আপনি। শিক্ষার বিষয়ে যদি আপনি একটু বলেন যে মানে আশার জায়গাটা কোনটা আপনি দেখেন? আসার জায়গাটি হলো এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে চেতনার যে আলো, বহু জায়গায় কিন্তু এটা নিভে গেছে। এখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চেতনার আলো কিন্তু মিটমিট করে জ্বলছে। আর সে কারণেই কিন্তু আপনি যদি কিছুদিন পূর্বে ফিরে যান, মুক্তিযুদ্ধের পরে তো বহু ঘটনাই ঘটছে। আমি যদি কিছুদিন আগে যাই, 111 যেটা আমাদের দেশে, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু প্রতিবাদ করেছে এবং ভিন্ন চিন্তার শিক্ষকরা কিন্তু এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদেরকে এই জায়গায় প্রতিবাদ করতে হবে। সুতরাং প্রতিবাদের যে জায়গাটা যখন যেখান থেকে করা উচিত, যে জায়গায় করা উচিত, সেটা কিন্তু সবসময় বিশ্ববিদ্যালয়গুলোতে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আপা হয়েছে। মিটমিট করে জ্বলছে চেতনার আলো, আপনি একমত কিনা? দেখুন, আমার আশার জায়গাটা যদি একটু আমার বলেন। কাছে আসার জায়গাটা হলো যে আমার মনে হয় যে এখনো বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলোতে, আমি বলছি মেজরিটি অফ দ্য ক্লাসরুমসের কথা, সেখানে এখনো শিক্ষকরা ছাত্রদের সেই চিন্তার জায়গাটা তৈরি করে দেয়, চেষ্টা করে অন্তত চেষ্টাটা করে। প্রফেসর আনু মোহাম্মদ, আপনার কাছে মনে হয়? আমার নিজের যেটা মনে হয় যে আমি এখনো ভরসা পাই যখন দেখি যে এত ধরনের দৈন্য দশা কিংবা এত ধরনের রেস্ট্রিকশন, এত ধরনের সেলফ সেন্সরশিপ, এবং যারা প্রবীণ তাদের কাছ থেকে যে প্রত্যাশা, সেটার এত ধরনের তার মধ্যে হতাশা আসার পরেও আমি যখন তরুণদের মধ্যে দেখি যে তারা নতুনভাবে চিন্তা করছে, নতুনভাবে স্বপ্ন দেখছে, কিংবা সেটা নিয়ে একটা বুদ্ধিবৃত্তিক চেতনার জায়গাটায় তারা নিজেরা নতুনভাবে তৈরি করার চেষ্টা করছে, তখন একটা ভরসা হয় যে এই অবস্থার পরিবর্তন হবে। প্রফেসর এস এম মাসুদ কামাল, আপনাকে আমি সর্বশেষ প্রশ্ন করতে চাই। তার আগে আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নীল দলের আসলে 15 জন সদস্য আছে, 15 দলের সদস্যের মধ্যে 14 জনই নীল দল বা সরকার সমর্থিত দল নির্বাচিত হয়েছেন। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে এত বেশি সংখ্যক শিক্ষক আপনাদেরকে কেন পছন্দ করলো? সবাই কি নীল দলের সমর্থক হয়ে গেছে হঠাৎ করে, নাকি মানে কারণটা কি? বা এই 3 বছর যে পরপর আপনারা নির্বাচিত হলেন সেটিরই বা কি কারণ? আমরা আজকে এখানে যে জন্য বসেছি, আপনি যেটি প্রথমে বললেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই যে বিষয়গুলো আছে, আমরা যা নীল দলের সাথে সম্পৃক্ত, আমরা এই বিষয়গুলোর চর্চা করি এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা যেটি বলছি, সেই মুক্তিযুদ্ধের চেতনাই হলো কিন্তু আমাদের আদর্শ। তো সে কারণে এখনো এদেশে আওয়ামী লীগের মধ্যে তো মুক্তিযুদ্ধের চেতনা নাই না, সেটা আওয়ামী লীগ এক জিনিস, মুক্তিযুদ্ধের চেতনা আরেক জিনিস। মানে আপনি যে দল সমর্থন করেন সেই দলের মধ্যে তো না, মুক্তিযুদ্ধের চেতনা নাই। আমি- আপনি দেখেন ধর্মনিরপেক্ষতা নাই স্যার, আপনি দেখেন ধর্মনিরপেক্ষতা বাংলাদেশ সংবিধানে আছে কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম আছে। আপনি সমাজতন্ত্র কোথায় দেখেন স্যার? আপনি আমাদের সমাজে আপনি দেখান স্যার। জাতীয়তাবাদ বলতে আসলে কি বোঝানো হয় সেটি সংজ্ঞা নির্ধারিত হয়নি। গণতন্ত্র বিভিন্ন আমি কিন্তু আওয়ামী লীগের প্রসঙ্গটি আনিনি। আমি বলেছি যে মুক্তিযুদ্ধের চেতনার কথা, এবং মুক্তিযুদ্ধের চেতনার এই কারণেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিবাদ হয়। এই কারণেই ইভেন আওয়ামী লীগের যে বিষয়টি আপনি বলেছেন, আমরা যারা এই ঘরানার লোক, আমরা নিজেরাও কিন্তু আমরা এই বিষয়গুলোকে আমরা তুলে নিয়ে আসি। আপনারা তো আন্দোলনের কোনো বিষয় খুঁজে পাচ্ছেন না। যাই হোক, প্রফেসর মাকসুদ কামাল, আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে প্রফেসর আমেনা মহসিন এবং প্রফেসর আনু মোহাম্মদ আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে ওই জন্য শিক্ষকরা আমাদেরকে ভোট দিয়েছে। জি, আজকে বাংলাদেশ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।